ভারতবর্ষে যা জনসংখ্যা আছে তার মোটামুটি 20 কোটি হচ্ছে মুসলিম সম্প্রদায়ভুক্ত। আর ভারতবর্ষে ওয়াকফ প্রপার্টি আছে 10 লক্ষ একরের মতো, যেগুলোর দেখাশোনা করে এই ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ ব্যাপারটি কি, এগুলো কিন্তু আগে আপনাকে ভালো করে জানতে হবে, তারপর কিন্তু মেন আলোচনায় আমি আসছি। ভারতে যে 20 কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, তাদের মধ্যে আর্থিক দিক থেকে মোটামুটি 30% মানুষ কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাস করেন। আর এই যে ওয়াকফ বোর্ড যেটার কথা বললাম আর কি, যারা মুসলিম চ্যারিটিগুলোকে পরিচালনা করে, তাদের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 1,20,000 কোটি টাকা। এবার তাহলে এখানে একটা প্রশ্ন উঠতেই পারে যে 10 লক্ষ একর জমি আছে এবং যেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে, সেটা থেকে যে ইনকাম হয় সেটা তো দরিদ্র মানুষদের পারপাসে খরচ করার জন্য, তাহলে সেটা কি আদৌ দরিদ্র মানুষদের পারপাসে খরচ করা হচ্ছে? এটা কিন্তু একটা দেখার বিষয় চলে আসছে। আর যে সম্পত্তি এই ভারতে ওয়াকফ বোর্ডের কাছে আছে, তা থেকে যদি 10%ও আয় যদি ধরা যায়, তাহলে মোটামুটি 12,000 কোটি টাকার মতো আয় হতে পারে ওয়াকফ বোর্ডের। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে কাগজে কলমে যেটা তথ্য উঠে আসছে, এই এত বড় সম্পত্তি থেকে তাদের ইনকাম মাত্র 163 কোটি টাকা। এটা তো একটা মিসম্যাচের ব্যাপার চলে আসছে। কর্ণাটক, তামিলনাড়ুতে বিভিন্ন জায়গাতেই দেখা যায় একটা গোটা গ্রাম বা একটা বিভিন্ন বড় বড় যে জমিগুলো আছে সেগুলো ওয়াকফ সম্পত্তি বলে অনেকে দাবি করছেন, যার ফলে যে সমস্ত দরিদ্র কৃষকরা আছেন তারা যখন জমি বিক্রি করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে তারা বিক্রিও করতে পারছেন না এই ওয়াকফের কারণে। এবার এই ওয়াকফ ব্যাপারটা কি সেটা আগে বুঝে নিন। ধরা যাক কোনো মানুষের একটা কোনো জমি আছে বা টাকা পয়সা আছে, যে কোনো একটা কিছু হতে পারে, তিনি সেটাকে আল্লাহর উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে দান করে দিচ্ছেন, সেটা সারা জীবনের জন্য তিনি একটা জমিকে দান করে দিলেন এবং সেই দান করার পর সেই জমি থেকে যা কিছু রেভিনিউ আসবে সেটা দরিদ্র মানুষদের কল্যাণে খরচ হবে। এবার তিনি জীবিত থাকাকালীন এবং মৃত্যুর পরেও কিন্তু ওই যে তিনি চ্যারিটিটা করে গেলেন সেখান থেকে কিন্তু তার পূর্ণ ফল অর্জন করে যেতে পারবেন। এবার এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে এটাই, কোনো জিনিস একবার যদি ওয়াক অফ করে দেন তাহলে কিন্তু সেই জিনিস আপনি আর ফেরত নিতে পারবেন না। মানে আপনার ইচ্ছে হলো ওয়াক অফ করে দিলেন, তারপর মনে হলো না আমি সেটা ওয়াক অফ করবো না, আমার ভুল হয়ে গেছে, আমি সেটা ফেরত পেতে চাই, সেটা কিন্তু আর হবে না। একবার ওয়াক অফ করা সম্পত্তি আপনি দ্বিতীয়বার ফেরত পাবেন না, সেটা কিন্তু ওয়াক অফ বোর্ডের আন্ডারেই চলে যায়। এবার যে সমস্ত জিনিসগুলো এরকম ওয়াক অফ করা হয়েছে সেই জিনিসগুলোকে দেখাশোনা করার জন্য একজন করে মুতোয়ালি নিয়োগ করা হয়। এবার মুতোয়ালির কাজ হচ্ছে শুধু সেই জিনিসটা দেখাশোনা করা। তিনি পারবেন না সেই জমিটা বা সেই জায়গার পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে সেই জায়গাটাকে দখল করে নিতে, সেটা কিন্তু তার অধিকার নেই, তিনি শুধু ওই জায়গাটা দেখাশোনা করবেন। এবার ইনকামটা কি হিসেবে হবে, কোনো ওয়াক অফ সম্পত্তি কিন্তু যেমন বিক্রি করতে আপনি পারবেন না, সেটা যেমন ওয়াক অফ বোর্ডের আন্ডারে চলে গেল। এবার সেই জমি বা সেই জায়গাটা তারা ভাড়া দিতে পারেন, সেই ভাড়া থেকে যে রেভিনিউটা আর্ন হবে সেই রেভিনিউ দিয়ে কোনো আবার নতুন মসজিদ, কোনো বিদ্যালয় বা কোনো হসপিটাল এগুলো ওপেন করা যেতে পারে। বিক্রি কিন্তু ওয়াক অফ করা সম্পত্তি করা যায় না। কোনো ওয়াকফের সম্পত্তি কেউ দখল করে নিয়েছে কিনা এটাও যেমন মুতোয়ালি দেখবে, কিন্তু তার সম্পত্তির কেনা বেচার কোনো রাইট নেই। ওয়াক অফ সম্পত্তি থেকে যে আয় হয় তার 7% চলে যায় ওয়াক অফ বোর্ডের কাছে, কারণ ওখানে যারা এই কাজগুলো দেখাশোনা করেন, ওখানেও তো বিভিন্ন অফিসিয়াল কাজ হয়, তাদের বেতন দেওয়ার জন্য এই 7% ওয়াকফ বোর্ড নিজেদের কাছে রেখে দেয়। ব্রিটিশ আমলে প্রথম কিন্তু এই ওয়াক অফ আইন তৈরি হয়েছিল, যার নাম ছিল মুসলমান ওয়াক অফ ভ্যালিডেশন অ্যাক্ট 1913। এরপর দেশ স্বাধীন হলো 1947-এ। তারপর 1954 সালে ওয়াকফ অ্যাক্ট বলে একটি নতুন আইন পাস হয়, মানে যেটাকে পুরনো আইনের সংশোধনী বলা হয়, যেখানে বলা হয়েছিল যদি কোনো সম্পত্তি ওয়াকফ করা হয় তাহলে তার রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। কেউ যদি ওয়াকফে কোনো সম্পত্তি দখল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তখনকার দিন এবং আজকের দিনেও অনেকে বলেন যে অনেক মতুয়ালি আছেন যারা ওই সম্পত্তিগুলো দেখাশোনা করেন, তারা যে সমস্ত সম্পত্তিগুলো দেখাশোনা করেন তাদের থেকে যে রেভিনিউ জেনারেট হয় তারা কিন্তু নিজেদের কাজে ব্যবহার করেন, তারা কিন্তু সেই রেভিনিউ অ্যাকচুয়ালি যে পারপাসে ইউজ করা দরকার সেটা কিন্তু সেটা তারা করেন না। 1954 আইনটা কিন্তু অনেকটা অগোছালো ছিল, সেই জন্য 1995 সালে দ্য ওয়াকফ অ্যাক্ট বলে যে আইনটি আসে, সেখানে সেই আইনটিকে আরও অনেকটা পরিমার্জিত করা হয়। তখন কিন্তু সেন্ট্রালে থাকা কংগ্রেস এবং বিজেপি উভয় দলই কিন্তু এই আইনটার সায় দিয়েছিল। নতুন আইনে ওয়াকফ বোর্ডকে কিন্তু অনেকটা পাওয়ার দিয়ে দেওয়া হয়। আগে যেমন সমস্ত ওয়াকফ সম্পত্তির যদি কোনো গণ্ডগোল হতো সেগুলো যেমন সুপ্রিম কোর্টে বিচারাধীন হতো, কিন্তু তারপর মানে নতুন আইনে বলা হয় যাতে এই সম্পত্তিগুলোর শুনানি তাড়াতাড়ি হয়, সেই জন্য ওয়াকফ ট্রাইব্যুনাল তৈরি করা হয় এবং ওয়াকফ বোর্ডের হাতে কিন্তু সুপ্রিম কোর্টের মতোই পাওয়ার ছিল। এবং সেই আইনে এটাই বলা হয়েছিল ওয়াকফ ট্রাইব্যুনালে যদি কোনো মামলার ফাইনাল রায় ঘোষণা করে দেয়, সেই রায় কিন্তু পরবর্তীকালে অন্য কোনো কোর্টে আর যাওয়া যাবে না। মানে ধরুন ওয়াকফ বোর্ড থেকে আপনি একটা খবর পেলেন বা আপনার যে শুনানি ছিল সেখানে জানা গেল এই সম্পত্তিটা আপনার নয়, সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, তাহলে আপনি সেই মামলাটা নিয়ে আর সুপ্রিম কোর্টে যেতে পারবেন না, কারণ ওটাই মানে ওয়াকফের যে ট্রাইব্যুনাল থেকে যে রায়দানটা হয়েছে সেটাই ফাইনাল রায়। ওটার পর ওই মামলাকে আপনি অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন না। এবার তাহলে অনুমান করতেই পারছেন ওয়াকফ বোর্ডের কাছে কতটা ক্ষমতা চলে এসেছিল। এবার অনেক কিছু পুরনো জমি বা পুরনো প্রতিষ্ঠান আছে 100, 150, 200 বছর আগেকার, যেগুলো হয়তো মুখে মুখে কেউ ওয়াকফ করে দিয়েছে কিন্তু তার কোনো ভ্যালিড কাগজ নেই।
সেগুলো ওয়াকফ বোর্ড দাবি তো করে কিন্তু তার কোনো ভ্যালিড কাগজ দেখাতে পারে না। কিন্তু 95 যে আইনটি পাস হয় সেখানে বলা হয় ওয়াকফ সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি থাকেন তিনি যদি প্রমাণ করতে পারেন সেটা তার সম্পত্তি, তাহলে 1 বছরের মধ্যে তাকে ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে হবে। এবার সেটা নির্ভর করছে মামলার রায়ের ওপর। যদি সেই ব্যক্তির ফরে মামলা যায় তাহলে সেই ব্যক্তির সম্পত্তি হবে সেটা, আর যদি না হয় তাহলে সেটা কিন্তু ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে যাবে। এবার জমি জায়গার ব্যাপারটা ওয়াকফের কার্যে কীভাবে যেত সেটা আমি একটু বলে দিচ্ছি একটু সহজ উদাহরণের মাধ্যমে। যেমন ধরুন একটি জায়গা হয়তো আপনার আছে, সেই জায়গাটায় আপনি কোনোদিন জানেনই না সেই জায়গাটা আপনার ছিল। এবার ওই জায়গায় কোনো ব্যক্তি যদি কন্টিনিউ 12 বছর ধরে সেই জায়গাটা দখল করে থাকে, এবার আপনি 12 বছর পর জানতে পারলেন, 13 বছরের মাথায় আপনি হয়তো জানতে পারলেন সেই সম্পত্তিটা হচ্ছে আপনার সম্পত্তি, আপনার কোনো পূর্বপুরুষের সম্পত্তি। আপনি কোনো প্রুফ নিয়ে মামলা করতে গেলেন, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যেহেতু ওটা আপনার পার্টিকুলার নিজের জমি, এবার নিজের জমিতে কোনো ব্যক্তি 12 বছরের বেশি যদি অন্য কোনো ব্যক্তি আর কি থেকে যায় তাহলে সেই সম্পত্তিটা তার হয়ে যায়। আর সরকারি জমির ক্ষেত্রে এটা 30 বছর, মানে 30 বছরের অধিক যদি কোনো ব্যক্তি সরকারি জমিতে একভাবে বসবাস করে তাহলে সেই সম্পত্তিটাও সরকারের কাছ থেকে তার হয়ে যায়। আর সরকার যদি মনে করে মামলা করতে তাহলে তাকে 30 বছরের মধ্যে মামলা করতে হবে তাকে সরানোর জন্য। আর ওয়াকফ সম্পত্তি হচ্ছে, ওয়াকফ সম্পত্তির এরকম কোনো কিন্তু টাইম লিমিট নেই। ধরুন একটি ওয়াকফ সম্পত্তিতে আপনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন, 12 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 50 বছর ধরে আপনি বসবাস করছেন, সেক্ষেত্রে ওয়াকফ বোর্ড যদি দাবি করে থাকে এই সম্পত্তিটা তাদের, তাহলে আপনাকে ইমিডিয়েট কিন্তু ওখান থেকে সরে যেতে হবে। এরকম কিন্তু কোনো টাইম লিমিট নেই বা আপনি কিন্তু তাদেরকে কিছু বলতে পারবেন না আমি সরকারি নিয়ম অনুযায়ী এখানে 30 বছরের বেশি আছি, এটা কিন্তু তাদের ক্ষেত্রে নেই। কারণ একবার ওয়াকফ করা সম্পত্তি, মানে একবার যখন কোনো সম্পত্তি আল্লাহর নামে ঘোষিত হয়ে যায় সেই সম্পত্তিটা সারা জীবনের জন্য থাকে, সেটা কিন্তু আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। এরকম যখন একটা ব্যাপার চলছে 2005 সালে কংগ্রেস যখন ক্ষমতায় আছে, মনমোহন সিংহ তখন প্রধানমন্ত্রী, তখন কিন্তু একটি কমিটি বানানো হয়। সেই কমিটিতে দেখা যায় যে এত যখন সম্পত্তি আছে, বিপুল পরিমাণ সম্পত্তি যখন আছে, তাহলে মুসলিম কমিউনিটি এতটা কেন পিছিয়ে পড়ছে। 2006 সালে যে সার্ভে হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল ভারতবর্ষে প্রায় 6 লক্ষ একর ফাঁকা জমি রয়েছে এই ওয়াকফ বোর্ডের কাছে। এবার যার কাগজে কলমে দাম দেখানো হয়েছে 6,000 কোটির মতো, কিন্তু যার মার্কেট ভ্যালু ছিল 1,20,000 কোটি টাকা, যার থেকে বছরে 10 থেকে 12,000 কোটি টাকা ইনকাম করা যেত, কিন্তু ইনকাম দেখানো হয়েছে শুধুমাত্র 163 কোটি টাকা। এবার এখানে সহজ কথায় বলা যাচ্ছে যদি ওয়াকফে সম্পত্তি সঠিকভাবে ম্যানেজ করা হতো তাহলে কিন্তু এই মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা এতটা পিছিয়ে থাকতো না, তাদের কিন্তু আরও আর্থিক দিক থেকে উন্নতি করা সম্ভব হতো। আর এটার জন্যই কিন্তু এই নতুন আইনটা আনা হয়েছে, অন্য কোনো কারণ নয়। কিন্তু অনেকে মনে করছেন যে এবার মনে হয় সরকার আমাদের সমস্ত ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে, ধর্মস্থান, কবরস্থান যেগুলো আছে সেগুলো সব দখল করে নেবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা কিন্তু একবারের জন্য বলা হয়নি, এগুলো মানুষকে ভুল বোঝানো হচ্ছে, যার ফলেই কিন্তু এই দাঙ্গা হাঙ্গামা লুটপাট এগুলো হচ্ছে। অনেকেই মনে করছে যে মোদী সরকার এই ওয়াকফে আইনটাই বাতিল করে দিয়েছে, এটা কিন্তু বাতিল হয়নি, ভালো করে দেখবেন এটা কিন্তু সংশোধন হয়েছে। এবার দেখা যাক এই আইন নিয়ে এত বিরোধিতাটা হচ্ছে কেন। কোনো মুসলিম এটাকে বলছেন ভালো হয়েছে, কেউ বলছেন একদমই ভুল হয়েছে। নতুন আইনে বলা হয়েছে একজন মুসলিমই শুধুমাত্র ওয়াকফ করতে পারবে। আগে কিন্তু ছিল যে কোনো ব্যক্তি কিন্তু ওয়াকফ করতে পারবেন, এখন কিন্তু সেটা নয়, শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষই ওয়াকফ করতে পারবেন এবং যিনি 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করছেন তবেই তিনি কিন্তু এই ওয়াকফ করতে পারবেন। নতুন আইনে কিন্তু এটাই বলা হয়েছে। পুরনো আইনে যেটা ছিল কোনো একটা পার্টিকুলার জমি, সেই জমিতে যদি অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে ইসলামিক কাজকর্ম হচ্ছে, সেটা যদি ওয়াকফ বোর্ড চাইতো তাহলে সেটাকে তারা নিজেদের বলে দাবি করতে পারতো, কিন্তু নতুন আইনে এটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে বলা হয়েছে প্রপার ডকুমেন্টস থাকলেই কোনো একটা জমি ওয়াকফ ক্লেম করতে পারবে। প্রপার কোনো ডকুমেন্টস যদি না থাকে তাহলে ওয়াকফ কিন্তু কেউ বলতে পারবে না। এবার ধরা যাক কোনো ঐতিহাসিক স্থাপত্য যেটার কোনো হয়তো কাগজপত্র নেই, এবার সেটা যদি কোনো সঠিক ডকুমেন্টস দেখাতে তারা না পারে সেটা কিন্তু আর ওয়াকফ সম্পত্তি থাকবে না। 5ই সেপ্টেম্বর 2024 এরকম একটি সার্ভে হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল 5,973টা গভর্নমেন্ট প্রপার্টি আছে যেগুলো ওয়াকফ জায়গায় তৈরি হয়েছিল। এবার যদি ওয়াকফ সঠিক ডকুমেন্টস দেখাতে না পারে তাহলে কিন্তু ওই সমস্ত জিনিসগুলো সরকারের হয়ে যাবে। আর এই পুরো প্রসেসটা দেখার জন্য একজন করে ডিস্ট্রিক্ট কালেক্টর নিয়োগ করা হবে, আর ডিস্ট্রিক্ট কালেক্টর সার্ভে করে যে রিপোর্টটা দেবে সেটাই কিন্তু ওয়াকফ বোর্ডকে মানতে হবে। এবার এখানেই কিন্তু সমস্যাটা চলে আসছে। এবার মামলাটা হচ্ছে ওয়াকফ বোর্ড আর সরকারের মধ্যে। এখানে যে ডিস্ট্রিক্ট কালেক্টর নিয়োগ করা হবে তিনিও তো সরকারের পক্ষের লোক, তাহলে তিনি নিশ্চয়ই সরকারের পক্ষেই সার্ভে করবেন, সরকারের বিপক্ষে তিনি নিশ্চয়ই সার্ভে করবেন না। যার ফলে অনেক মুসলিমই মনে করছেন এর ফলে সরকারের কাছে একটা পাওয়ার চলে এসেছে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়ার। এবার এখানে একটা কথা আমাদের বলে দিই, যে সমস্ত ওয়াকফ সম্পত্তির প্রপার কাগজপত্র আছে সেগুলোর ওপর কিন্তু এই আইনের কোনো রকম প্রভাব পড়বে না। এবার যে সম্পত্তিগুলো মুখে মুখে ওয়াকফ করা হয়েছে, ওয়াক বাই ইউজার করা হয়েছে, সেগুলোর ওপর কিন্তু এর একটা প্রভাব পড়বে। এবার এখানে বলা যেতে পারে এক ধাক্কায় ওয়াকফ বোর্ডের ক্ষমতা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে অনেকে বলতে পারেন আগে যে আইনটা ছিল যে কোনো একটা জমি ধরা যাক সেটাই হয়তো কেউ বসবাস করছে, সরকারি জমিতে আমি যেমন বললাম 30 বছরের অধিক যদি কেউ বসবাস করে তাহলে সেই ব্যক্তি সেই সরকারি জমিকেও নিজের বলে দাবি করতে পারে। ওয়াকফ বোর্ডের কাছে এরকম কিন্তু কোনো রকম ব্যাপার নেই। আর যেহেতু ওয়াকফ বোর্ডের সমস্ত সদস্য যারা আছেন তারা কিন্তু যেহেতু সবাই মুসলিম, এবার তাদের কথাই শেষ বলে গণ্য করা হতো। আর নতুন আইনে এটাও বলা হয়েছে ওয়াকফ বোর্ডের যে বা ওয়াকফ ট্রাইব্যুনাল থেকে যে মামলার রায়দান করা হতো সেগুলো যেমন সেটাই ফাইনাল রায়দান, সেটা নিয়ে যেমন আর সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়া যেত না, এখন কিন্তু ওয়াকফ বোর্ড বা ওয়াকফ ট্রাইব্যুনাল মামলার রায়দানের পরেও কেউ যদি মনে করেন তার রায় পছন্দ হয়নি তিনি কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারেন। আর তার সঙ্গে এখানেও বলা হয়েছে ওয়াকফ বোর্ডে একজন করে নন মুসলিমকেও রাখতে হবে।
এবার অনেকে বলছেন যেহেতু এটা একটা মুসলিমদের ব্যাপার, সেখানে হিন্দু পার্সন কী কারণে আসবে? এক্ষেত্রে সরকার যুক্তি দিয়েছে ওয়াকফ বোর্ডটা কিন্তু মুসলিমদের কোনো বোর্ড নয়, সেই জন্যই কিন্তু এখানে অমুসলিম সম্প্রদায়ের মানুষকেও রাখতে হবে। আর যেহেতু ভারতের এই ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে, সেই জন্য অমুসলিম সম্প্রদায়ের মানুষরাও কিন্তু এখানে থাকতে পারবেন। সরকার এটাও বলেন সমস্ত সম্পত্তিকে ডিজিটালি রেজিস্ট্রেশন করতে হবে এবং বছরে কত আয় হচ্ছে এই ওয়াকফ সম্পত্তি থেকে সেটাও কিন্তু প্রতি বছর মেনশন করতে হবে। আশা করি আপনারা ওয়াকফ সম্পর্কে একটা সার্বিক ধারণা পেলেন। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।